মাঠটায় যেতে চাই। এত রাতে কিভাবে যাব যদি একটু বলেন, খুব উপকার হয়। স্টেশন মাস্টার বেশ রুক্ষভাবে বললেন, এই অন্ধকারে স্টেশনের বাইরে যাওয়া ঠিক হবে না। তাছাড়া এখন আপনি গাড়ি ঘোড়া কিছুই পাবেন না। একটু পরে মনে হয় ঝড় উঠবে। শান্তিপুরে দুর্যোগপূর্ণ রাত মোটেই ভালো না, একদম ভালো না। বরং রাতটা এখানেই কাটিয়ে নিন, কাল সকালে চলে যাবেন। মানা করা সত্ত্বেও ডক্টর রণজয় স্টেশনের বাইরে বেরিয়ে এলেন। চারিদিক নিকষ কালো আঁধারে ঢাকা। জোরে বাতাস বইছে চারিদিক থেকে। ঝড় উঠতে আর বেশি বাকি নেই। বাইরে না আছে কোনো মানুষজন, না কোনো পরিবহন ব্যবস্থা। কি করবেন বুঝে উঠতে পারছেন না ডাক্তার রণজয়। বাবু, আপনি কোথায় যাবেন? হঠাৎই একটা অদ্ভুত রুক্ষ গলায় তার কানের সামনে কে যেন জানতে চাইল। ডাক্তার পাশে ফিরে অবাক হয়ে দেখলেন কোথা থেকে আচমকা এক রিক্সাওয়ালা এসে হাজির হয়েছে তার রিক্সা নিয়ে। শান্তিপুরে যে মাঠটা আছে ওখানে যাব। প্লিজ ভাইয়া, আমায় নিয়ে চলো। প্রায় মধ্যরাত্রি হতে যাচ্ছে। টাকা পয়সা নিয়ে তুমি ভেবো না, যা টাকা চাও আমি তাই দেবো। চিন্তে নেই, আমি আপনাকে ঠিক জায়গায় পৌঁছে দেব। ডাক্তার রিক্সায় চেপে বসলেন। রিক্সা চলতে শুরু করল। ঝোড়ো হাওয়া ক্রমশ আরো শক্তিশালী হয়ে উঠেছে। ছোট ছোট বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করল। কাছেই কোথাও একটা শিয়াল ডেকে উঠল। ডাক্তার যদিও একাই যাচ্ছিলেন, কিন্তু তার মনে হতে লাগলো তিনি যেন একা নন, আরো কেউ যেন তার আশেপাশেই আছে। তার চারপাশে কারা যেন সব ফিস ফিস করে কথা বলছে। চারিদিকে তাকিয়ে ভালো করে দেখার চেষ্টা করলেন। চাঁদ ঢেকে গেছে কালো মেঘে, তাই এই ঘন অন্ধকারে রিক্সা চালক ছাড়া আর কাউকে দেখতে পেলেন না। আচমকায় কিছু রাস্তার কুকুর এসে রিক্সার সামনে জড়ো হলো। রিক্সার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে চেঁচাতে শুরু করলো। আর একটু পরে ভয় পেয়ে নিজেরাই দৌড়ে পালিয়ে গেল। কুকুরগুলোর ব্যবহারে মনে হতে বাধ্য তারা অতি প্রাকৃতিক কিছু দেখতে পেয়েছে। ডাক্তার কুকুরগুলোর আচরণে বেশ অবাক হলেন। মনের চিন্তাকে অন্যদিকে ঘোরাতে ডাক্তার রিক্সা চালককে জিজ্ঞেস করলেন, আশেপাশে হসপিটাল বা স্বাস্থ্য কেন্দ্র আছে? এখানকার চিকিৎসা ব্যবস্থার হাল কেমন? আমাদের কোনো হাসপাতাল নেই এখানে। মানুষজন সেভাবে চিকিৎসা পায় না, বিনা চিকিৎসায় মারা যায়। কেউ ভাবে না আমাদের কথা, কোনোদিনও ভাবেনি। তবে চিন্তা করবেন না বাবু, আপনাকে ঠিক আপনার জায়গায় পৌঁছে দেব। এখান থেকে ফেরার কোনো রাস্তা নেই। হঠাৎ করে একটা কুচকুচে কালো বিড়াল লাফিয়ে রিক্সার সামনে এসে পড়ল। চোখে তার এক রহস্যময় দৃষ্টি। বিড়ালটা এমন বিশ্রীভাবে ডেকে উঠল যেটা স্বাভাবিক নয়। মধ্যরাত্রে এরকম শুনশান রাস্তায় বিড়ালের এই রহস্যময় হৃদয়ভেদী ডাক
ডাক্তার পরিষ্কার তাকে দেখতে না পেলেও তার পাশে সাদা ছায়ামূর্তির আবির্ভাব ঠিক টের পাচ্ছেন। তার দীর্ঘ শ্বাস প্রশ্বাসের শব্দ পাচ্ছেন। ডাক্তার এও অনুভব করছেন রিকশার ঠিক পেছনে একটা লোক, যার মুখটা তোয়ালে দিয়ে ঢাকা। সে ভাসমান অবস্থায় সঙ্গে সঙ্গে আসছে, যদিও অবয়বটা অস্পষ্ট। ডাক্তার বুঝে গেছেন তার চারপাশে বেশ কিছু অদৃশ্য শক্তির আবির্ভাব ঘটেছে, যারা তাকে ঘিরে রেখেছে। এখানে সবাই বিনা চিকিৎসায় মারা যায়, কেউ রোগী দেখতে আসে না, কেউ আমাদের জন্য ভাবে না। কিন্তু আপনি যখন এসে পড়েছেন, আমি আপনাকে নিশ্চিত গন্তব্যে পৌঁছে দেব, যেখান থেকে ফেরবার কোনো পথ নেই। অনেকদিন পর গ্রামে একজন ডাক্তার এসেছেন। ডাক্তার রণজয় বুঝে গেছেন তিনি খুব বিপদে পড়েছেন। তার মনে পড়ল তার কাছে একটা মা কালীর মাদুলি আছে, তার মা যেটা তাকে দিয়েছিলেন, আর তার সাথে একটা হনুমানজির ছোট্ট মূর্তিও আছে তার ব্যাগে। তিনি যে অলৌকিক পরিবেশে সীমাবদ্ধ হয়ে গেছেন এবং ধীরে ধীরে এক অন্ধকারাচ্ছন্ন মৃত্যুপুরের দিকে এগিয়ে যাচ্ছেন, সেটা বুঝতে আর দেরি হল না। হঠাৎ তিনি রাস্তার পাশে একটি ছোট্ট হনুমান মন্দির দেখতে পেলেন। মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করে বাঁচার শেষ চেষ্টা করে মরিয়া হয়ে রিক্সা থেকে ঝাঁপ দিলেন রাস্তায়। বুঝতে পারছেন তার পিছনে একটা ধুলো মেশানো হাওয়ার ঝড় তৈরি হয়ে ধেয়ে আসছে তার দিকে। কোনো মতে নিজের শরীরকে টেনে হিঁচড়ে মন্দিরের দিকে এগিয়ে নিয়ে গেলেন। মন্দিরে পৌঁছেই তিনি মন্দিরে প্রতিষ্ঠিত হনুমানজির মূর্তিকে জড়িয়ে ধরলেন। তারপর একটু ধাতস্থ হয়ে কিছু মোমবাতি, যেটা তার ব্যাগে ছিল, সেগুলোকে ধরাতে শুরু করলেন। অন্ধকার থাকা সত্ত্বেও তিনি বুঝতে পারলেন মন্দিরের বাইরে মন্দিরকে ঘিরে একটা ঝড় যেন ঘুরপাক খাচ্ছে। একই সাথে শুনতে পেলেন এক ভয়ঙ্কর হাসির শব্দ। অনেকদিন পর আমরা একজন ডাক্তার পেয়েছি। আমরা তোমাকে আমাদের আস্তানায় নিয়ে যাবই। আমাদের স্বাস্থ্যের কথা কেউ ভাবে না। এখান থেকে তোমার ফেরা হবে না। ডাক্তার কিন্তু নিজের জ্ঞান হারালেন না। মোমবাতিগুলো জ্বালিয়ে রাখলেন। মা কালীর মাদুলি আর ব্যাগে রাখা ছোট্ট হনুমানজির মূর্তিটা দু হাতে চেপে ধরলেন আর এক মনে হনুমান চালিসা পড়তে লাগলেন সারা রাত। অদৃশ্য অবয়বগুলো মন্দিরের চারিদিকে তাদের উপস্থিতি বোঝালেন। মন্দিরের কাছে আসতে পারল না। ধীরে ধীরে ভোরের আলো ফুটল। ডাক্তার আর পারলেন না, জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। স্যার, স্যার, ডাক্তারবাবু, আমি ভোলা, কম্পাউন্ডার ভোলা। ডাক্তারবাবু, উঠুন উঠুন। রণজয় স্যার, উঠুন। ডাক্তার চোখ খুলে তাকালেন। সকাল হয়ে গেছে। আমার বাড়িতে একজন খুব অসুস্থ হয়ে পড়েছিল, তাই সরি স্যার, কাল নিতে আসতে পারিনি। আপনি এত লেট করে এলেন কেন? আমার ট্রেনটাই অনেক লেট ছিল। স্যার, রাত্রে আপনার একা এই অঞ্চলে আসা ঠিক হয়নি জানেন। আমার আপনাকে আগেই জানিয়ে দেওয়া উচিত ছিল। কি ব্যাপার বলো তো? ভোলা ডাক্তারের দিকে একবার তাকালো, তারপর বলতে শুরু করলো। স্যার, এই এলাকাটা
পুরোপুরি পরিত্যক্ত। কেউ এখানে আসে না। এখন সরকার যেমন সিদ্ধান্ত নিয়েছে এখানে একটা মেডিকেল ক্যাম্প গঠন করবে, ঠিক 10 বছর আগেও একবার এই সিদ্ধান্ত নিয়েছিল সরকার। সদ্য পাশ করা ডাক্তারদের এখানে পাঠানো হয়েছিল। উদ্দেশ্য ছিল একটা মেডিকেল ক্যাম্প গঠন করা, কিন্তু কিছু বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে পড়ায় পুরো গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়। ডাক্তাররা এতটাই ভয় পেয়ে যান যে গ্রামবাসীদের বাঁচানোর চেষ্টা না করেই নিজেরাই এখান থেকে পালিয়ে যান। পুরো গ্রাম বিনা চিকিৎসায় শেষ হয়ে যায়। সে এক যন্ত্রণাদায়ক মৃত্যু। ওই সময় থেকে আজ পর্যন্ত কেউ এই গ্রামে আসতে সাহস করে না। এমনকি গুটি কয়েক ডাক্তার যদিও চেষ্টা করেছেন এই গ্রামে এসে সাহায্য করবার, তারাও দিনের শেষে আতঙ্কে নিজের প্রাণ বাঁচাতে পালাতে বাধ্য হয়েছেন। কিন্তু এর পিছনে কোনো কারণ তো আছেই। বিষাক্ত কেমিক্যালের জন্য যারা মারা গিয়েছিলেন তীব্র যন্ত্রণা ভোগ করে বিনা চিকিৎসায়, তাদের আত্মা এখন এই অঞ্চলের সীমারেখায় ঘুরে বেড়ায়। তাদের আত্মারা প্রতিশোধ নিতে চায় ডাক্তারদের উপর, যারা সেই সময় ওদের মৃত্যু মুখে ফেলে পালিয়েছিল। তাই যে ডাক্তারই এই গ্রামে পা রাখেন তাকেই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়। এখন মধ্যরাতে ওরা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়ায়, আর কোনো ডাক্তার ওই সময় এলেই তাকে বিপদে পড়তে হয়, যেমন আপনার সাথে হয়েছে। আপনি না জেনেই এই বিপদে জড়িয়ে পড়েছেন। আমি বলবো কি, আপনি এখানে আর থাকবেন না স্যার। ফিরে যান স্যার, ফিরে যান আপনি। তাহলে তুমি কিভাবে এতদিন এই গ্রামে টিকে রইলে? স্যার, আমাকে তো থাকতেই হবে। আমার কাছে মা কালীর একটা মাদুলি আছে। আমি অশুভ শক্তির থেকে পুরোপুরি নিরাপদ। আমাকে এটার একটা প্রতিকার করতেই হবে। আমি একজন ডাক্তার, আমার দায়িত্ব মানুষকে রোগ থেকে মুক্তি দেওয়া। তুমি আমার সঙ্গে এই কাজে যুক্ত থাকতে পারো যতক্ষণ তুমি নিজেকে নিরাপদ মনে করো। কোনো চিন্তা করবেন না স্যার, আমি আছি আপনার সঙ্গে। তবু বলবো, ফিরে গেলে ভালো করতেন। এই আত্মাগুলো প্রতিশোধ নিতে বদ্ধপরিকর। ডাক্তার শেষ পর্যন্ত শান্তিপুর গ্রামের মাঠে এসে উপস্থিত হলেন এবং তিনি ও কম্পাউন্ডার ভোলা মিলে একটা মেডিকেল ক্যাম্প তৈরি করলেন। কিছু রোগী এলো আশপাশের অঞ্চল থেকে। ডাক্তার তাদের বিনামূল্যে শুধু চিকিৎসাই করলেন না, কিছু ওষুধও দিলেন যেগুলো তিনি সঙ্গে করে এনেছিলেন। আস্তে আস্তে সন্ধ্যা নেমে এলো। স্যার, অন্ধকার নেমে আসছে। এবার ফিরে চলুন। এখানে থাকা আর নিরাপদ নয়। চিন্তা করো না, আমি ওদের মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত। ওদের আসতে দাও। ওদের আমাকে অনেক কিছু বলার আছে। আমি সামনাসামনি ওদের সাথে কি ঘটেছিল জানতে চাই, ওদের বুঝতে চাই। ওরা তো একটা দুর্ভাগ্যজনক দুর্ঘটনার শিকার। তাহলে কেন ওরা ডাক্তারদের উপর প্রতিশোধ নিতে চাইছে, এটা বোঝা দরকার। এমনকি স্টেশন মাস্টারও আমাকে সাবধান করেছিল, ভোলা তুমি এখন বাড়ি যেতে পারো, আমি একাই বাকিটা বুঝে নেব। আমার জন্য ভেবো না। আর হ্যাঁ, আমাকে এতটা সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ। ভোলা হতাশ হয়ে ধীরে ধীরে ওখান থেকে চলে গেল। সময় তখন রাত্রি 9টা। আজকের মতো কর্মবিরতি। ডাক্তার তৈরি হচ্ছে নৈশভোজ সম্পন্ন করে শুতে যাবার জন্য। হঠাৎ পিছন থেকে কোনো ভারী কিছু দিয়ে তার মাথায় আঘাত করা হলো। ডাক্তার মাটিতে লুটিয়ে পড়লেন। দ্বিতীয়বারের আঘাতের সময় তিনি বাম
যেতে। আমি আমি চেষ্টা করেছিলাম তোমাকে বাঁচাতে। না, কথা না শুনে একাই নেমে পড়লে রহস্য উন্মোচন করতে, হ্যাঁ? কিন্তু তুমি এটা কিভাবে করতে পারো, হ্যাঁ? ভোলা কিছুক্ষণের জন্য একটু দম নিল, তারপর আবার বলা শুরু করলো। 10 বছর আগে শান্তিপুর ও তার আশেপাশের অনেক রোগী এখানে জড়ো হয় বিনামূল্যে চিকিৎসার জন্য। আমি তাদের সবাইকে একা খুন করেছি। হ্যাঁ? আমি তাদের খাবার জলে আর্সেনিক মিশিয়ে দিয়েছি। আমি আমি আতঙ্ক ছড়িয়ে দিয়েছিলাম। ডাক্তারদের বিভ্রান্ত করেছিলাম এই বলে যে এটা অজানা একটা বিষ। বাঁচতে চাইলে এখান থেকে পালান। গরিব গ্রাম্য জীবিত লোকেদের জন্য কেউ ভাবে না, কিন্তু তারা মারা গেলে তাদের লিভার, কিডনি, এমনকি চুলটাও বহু মূল্যে বিক্রি হয় বিদেশের কালো বাজারি অর্গান বিক্রেতাদের কাছে। আমি একজন কম্পাউন্ডার। আমি শিখেছিলাম কিভাবে অর্গানগুলো বের করে নেওয়া যায় শরীর থেকে। আমি অনেক টাকা উপার্জন করেছি এই একটা ঘটনা থেকে। টাকাগুলো সব সযত্নে গচ্ছিত আছে আমার কাছে। 10 বছরে কেউ কিচ্ছু টের পায়নি কিভাবে তুমি সেই রহস্যের পর্দা সরাতে পারো। হ্যাঁ? হঠাৎ কেউ যেন ডাক্তারের কানে কানে বলল, ওর গলা থেকে ওই মাদুলিটা টেনে খুলে নাও। শেষ 10টা বছর আমরা চেষ্টা করেও ওর ক্ষতি করতে পারিনি। ও নিরাপদ আছে কারণ কারোর কাছে ভগবানের কিছু থাকলে তাকে আমরা ছুঁতে পারি না। ডাক্তার বুঝলেন এটা সেই একই গলার স্বর যেটা কাল রিকশায় আসার সময় শুনছিলেন। আত্মাগুলো অনেক চেষ্টা করেছে মানুষের সাথে, ডাক্তারদের সাথে যোগাযোগ স্থাপন করবার জন্য, কিন্তু প্রতিবার আমি তাদের ভূতের প্রতিশোধের গল্প শুনিয়ে দাঁড়িয়েছি। আমি যারা সৎ মানুষ তাদের ওরা জানাতে চেয়েছে যে ওদের সাথে আসলে কি ঘটেছিল। বলতে চেয়েছে নিজেদের পরিণতির কথা। দুর্ভাগ্যজনকভাবে তুমিও একজন ভালো মানুষ। আমি তোমাকেও ভয় দেখানোর চেষ্টা করলাম, কিন্তু তুমি সত্যিটা জানতে বদ্ধপরিকর ছিলে। এখন উপায় নেই, তোমাকেও আমার হাতেই মরতে হবে। হঠাৎ ডাক্তার দেখতে পেলেন একটা সাদা অবয়ব ভোলার পেছনে এসে দাঁড়িয়েছে। উগ্রমূর্তি ধারণ করেছে অবয়বটা। সে চেষ্টা করছে কিন্তু ভোলাকে স্পর্শ করতে পারছে না। ভোলা লোহার রড দিয়ে আর একবার আঘাত করলো ডাক্তারের মুখে। চেনা স্বর আবার ফিসফিসিয়ে
এবার তোমার পালা তোমার সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ করবার। ভোলা তার লোহার রডটা বাগিয়ে ধরল। সমগ্র শক্তি দিয়ে মাথায় আঘাত করার চেষ্টা করতে ডাক্তার কোনো মতে মাটিতে ভর দিয়ে নিজের শরীরটা সামনে এনে পাল্টা হামলা করলেন। ভোলাকে নিচে মাটিতে ফেলে দেওয়ার চেষ্টা করলেন। ভোলা আকস্মিকতায় অবাক হয়ে গেলেও নিজেকে সামলে নিল। মুহূর্তের মধ্যে ডাক্তারের নাক লক্ষ্য করে ঘুষি চালিয়ে দিল। ডাক্তার রণজয়ের নাক দিয়ে গোল গোল করে রক্ত বেরিয়ে এলো। ডাক্তার হাল ছাড়লেন না। তার সমস্ত শক্তি একত্র করে পাল্টা দুটো ঘুষি পরপর চালিয়ে দিলেন ভোলার নাকে ও পেটে। পেটে আঘাত পেয়ে ভোলা একটু সামনের দিকে ঝুঁকেই পড়েছিল। সে কি করবে বুঝে উঠতে না পেরে একটু অস্থির হয়ে পড়ল। আর সেই মুহূর্তে অন্যমনস্কতার সুযোগে ডাক্তার ভোলার গলায় ঝুলতে থাকা মাদুলিটা হাত বাড়িয়ে চেপে ধরলেন। ভোলা নিজেকে ছাড়ানোর জন্য সোজা হতে যেতে ডাক্তারের হাতে শক্ত করে ধরে থাকা মাদুলিটা ছিঁড়ে গেল এবং চোখের নিমেষে ডাক্তার সেটাকে ছুঁড়ে দূরে ফেলে দিলেন। না না, এ অসম্ভব, অসম্ভবে। হঠাৎই একটা কাবা কাবা ক্ষণক্ষণে ভয়ঙ্কর গলায় অনেকগুলো মানুষ যেন একসাথে হাসতে লাগলো। সাদা অবয়বগুলো ভোলাকে চারিদিক থেকে ঘিরে ফেলল। ভোলা চিৎকার করতে শুরু করলো। প্লিজ প্লিজ আমায় ছেড়ে দাও, ক্ষমা করো আমায়, আমাকে তোমরা মেরো না, ছেড়ে দাও আমায় প্লিজ। তোমার মতো পাপী আত্মা নরকে যাক, আর নরকের আগুনে দগ্ধ হোক চিরদিনের মতো। সাদা অবয়বটা ভোলার চারিদিকে কিছুক্ষণ ঘুরপাক খেল। তারপর ভোলাকে নিয়ে মিলিয়ে গেল। তিন চারটে সাদা অবয়ব ডাক্তারের সামনে এসে দাঁড়ালো। আমরা কৃতজ্ঞ থাকবো তোমার কাছে ডাক্তার। তুমি আমাদের সাহায্য করতে এসেছিলে। তুমি মানুষের সেবা করতে চাও, আর এই কারণে আত্মারা 10 বছর পর মুক্তি পেয়ে এই জায়গা ছেড়ে চলে যাচ্ছে। আমরা প্রতিশোধ নেবার জন্য এতদিন ঘুরে বেরিয়েছি। আজ তোমার জন্যই আমরা ন্যায় পেলাম। একটাই অনুরোধ, এভাবেই মানুষের পাশে থেকো। তোমার সাহায্য আমাদের মতো মানুষদের ভীষণ দরকার। তোমরা ঠিক কি বলতে চাও? তুমি এমন কিছু জিনিস, চিত্র, অদৃশ্য শক্তিদের দেখতে পাও যেটা আর কেউ পায় না। তোমার ভগবান প্রদত্ত ক্ষমতা আছে। তুমি যেটা পারো সাধারণ মানুষ সেটা পারে না। তোমার চোখের দৃষ্টি হলো সেই বরদান। অবয়বগুলি মিলিয়ে গেল। ডাক্তার রণজয় ভাবতে থাকলেন আর ভিড় করে শপথোক্তি করলেন।
বিশেষ ক্ষমতা সম্পন্ন দৃষ্টিশক্তি আছে, তাই কি আমি অশরীরী মৃত ব্যক্তিদের দেখতে পাই?